শঙ্কর সরকারি চাকুরিজীবী ছিল। সে তার 3 বোন মিলি, সঙ্গীতা এবং কোয়েলের সঙ্গে বাস করত। তার 3 বোন শহুরে শিক্ষিত এবং মডার্ন মেয়ে ছিল, কিন্তু শঙ্কর খুবই সাধারণভাবে জীবন কাটাতে পছন্দ করত। একদিন শঙ্কর তার এক কাছের বন্ধুর বিয়েতে শহর থেকে অনেক দূরে এক গ্রামে যায়। সেই গ্রামে যাওয়ার পর বন্ধুর বিয়েতে শঙ্করের সঙ্গে মেঘনা নামে একটি মেয়ের আলাপ হয়। মেঘনা গ্রামের সরল, সিধে সাদা, নম্রভদ্র একটি মেয়ে ছিল, আর সেই কারণেই শঙ্কর মেঘনাকে পছন্দ করে ফেলে আর সে মেঘনাকে বিয়ে করে শহরে নিয়ে আসে। কিন্তু মেঘনার 3 শহুরে মডার্ন ননদ কিছুতেই মেঘনাকে মেনে নিতে পারে না। দাদার সাথে যদি অন্য কোনো বড়লোক মেয়ের বিয়ে হতো তাহলে এতক্ষণে আমাদের ঘর যৌতুকে ভরে যেত। আর দেখ না, ওই ভিখারি মেয়েটা নিজের সঙ্গে একটা কিচ্ছু নিয়ে আসেনি। আমি খুব ভালো করে জানি, ওই মেয়েকে আমি চিনে গেছি। ওই মেয়ে টাকার লোভেই আমাদের দাদাকে ফাঁসিয়েছে, কিন্তু আমরা কিছুতেই ওকে শান্তিতে থাকতে দেব না। দিন রাত ওর উপর অত্যাচার করব, যাতে ও অতিষ্ঠ হয়ে নিজে এই বাড়ি থেকে চলে যায়, আর আমরা আমাদের দাদার নতুন করে বড়লোক মেয়ের সঙ্গে বিয়ে দেব। এভাবেই 3 বোন তাদের নতুন বৌদির উপর অত্যাচার করা শুরু করে দেয়। শঙ্কর কাজের সূত্রে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকায় সে এগুলো থেকে পুরোপুরি অজানা থাকে। তারা 3 বোন মেঘনাকে তারা কখনোই দুদণ্ড বিশ্রাম নিতে দেয় না, এমনকি তারা নিজেদের ছোট ছোট কাজও মেঘনাকে দিয়েই করায়। এরকম ভাবেই দেখতে দেখতে 10 দিন কাটে। 10 দিন পর মেঘনা গ্রামে তার বাবা মায়ের কাছে 2-3 দিনের জন্য থাকতে যায়। কিরে, দেখ না, দুপুর হয়ে গেল তো এখনো মহারানী বাড়ি এলো না। বৌদি তো বলেছিল সকালবেলার মধ্যেই চলে আসবে। বাড়িতে এত কাজকর্ম পড়ে আছে, ও যদি না আসে তাহলে কি হবে বলতো? তাই তো, রান্নাঘরে নোংরা বাসনপত্র ভর্তি হয়ে আছে, আর বাথরুমেও অনেক জামা কাপড় আছে। বৌদি না এলে যে খুব মুশকিল হয়ে যাবে। ঠিক এমন সময় সেখানে মেঘনা চলে আসে। এই তো মহারানী এলো শেষ পর্যন্ত। তুমি কি গ্রাম থেকে পায়ে হেঁটে শহর পর্যন্ত এলে? তোমার রাস্তায় এত সময় লেগে গেল কেন? গ্রামের মানুষেরা তো আবার পায়ে হেঁটেই যাতায়াত করতে পছন্দ করে, তুমিও কি তাই করলে? আরে না রে, আমার মনে হয় বৌদির বাবা মায়ের কাছে নিজেদের মেয়েকে গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না, আর সেই কারণেই বৌদি হেঁটে হেঁটে নিজের শ্বশুর বাড়িতে এসেছে। তাই তো বৌদির এত লেট হলো। না না, আসলে আজকে আমরা একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। কি, তুমি আবার কেনাকাটা করেছো? গরিবরাও আবার কেনাকাটা করে? ওরা তো লোকে দান করা জিনিসপত্র ব্যবহার করে। তা কি কেনাকাটা করেছো তুমি? আমাদের জন্য কিছু এনেছো নাকি শুধু নিজের জন্যই নিয়ে এসেছো? তোমার বাবা মায়ের তো আবার স্বভাব আছে খালি হাতে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবার। না না, আমি তো তোমাদের 3 জনের জন্যই কেনাকাটা করেছি। আসলে আমার বিয়েটা খুব তাড়াহুড়ো করে হলো তো, সেই জন্য তোমাদের জন্য কিছু আমি নিয়ে আসতে পারিনি। আজকে বাবা মা তোমাদের জন্য জামা কাপড় কিনে পাঠিয়েছে, আর মিষ্টিও পাঠিয়েছে। দাঁড়াও, আমি দেখাচ্ছি। এই দাঁড়াও, আগে তুমি রান্নাঘরে যাও আর আমাদের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে এসো। আমরা সকাল থেকে কিছুই খাইনি। খাবার নিয়ে এসো, তারপর দেখবো যে তুমি আমাদের জন্য কি কি এনেছো। এই শুনে মেঘনা তার ব্যাগ সেখানে রেখেই রান্নাঘরে চলে যায়। মেঘনার ব্যাগ খুলে দেখতে থাকে তাতে কি কি আছে। এ বাবা, ছি, এ তো আমাদের জন্য চুড়িদার আর সালোয়ার কামিজ এনেছে। ছি, এগুলো আমরা জীবনে পরবো না। গ্রামের অশিক্ষিত হলে যা হয় আর কি। বৌদি যেমন জামা কাপড় পরে ভেবেছে আমরাও সেরকমই জামা কাপড় পরবো। ছি, আমার মনে হচ্ছে বৌদিদের গ্রামে মডার্ন জামা কাপড় পাওয়া যায় না, কারণ গ্রামের সবাই তো মূর্খ গেয়ভূত। আর এটাও তো হতে পারে বৌদি ইচ্ছা করে এসব বাজে জিনিসপত্র এনেছে যাতে আমরা এগুলো পরতে না পারি, আর বৌদি নিজে এগুলো ব্যবহার করতে পারে। ও, এই ব্যাপার, তাহলে দেখাচ্ছি মজা। এই কোয়েল, একটা ব্লেড নিয়ে আয় তো তাড়াতাড়ি। এই শুনে কোয়েল তাড়াতাড়ি করে একটা ব্লেড নিয়ে আসে। সেই ব্লেডের সাহায্যে মেঘনার নিয়ে আসা জামা কাপড়গুলো তারা বেশ কয়েক জায়গায় কেটে দেয়। ঠিক আছে, এবার তাড়াতাড়ি করে এগুলো যেমন প্যাকেটে ছিল সেরকম প্যাকেটেই ভরে দে, যাতে বৌদি কিছু বুঝতে না পারে। আর এই দেখ, এখানে তো অনেক মিষ্টি আছে। দেখ তো, প্যাকেটগুলো খুলে দেখ কেমন মিষ্টি এনেছে। এখানে তো অনেক ভালো দামি দামি মিষ্টি আছে রে দিদি, আর আমি শুনেছি গ্রামের মিষ্টি খেতে খুবই সুস্বাদু হয়। দাঁড়া, খেয়ে দেখি। ওয়াও, এগুলো তো খুব টেস্টি। খেয়ে দেখ, তোরাও খেয়ে দেখ, তাড়াতাড়ি খা। এভাবেই তারা 3 বোন একের পর এক মিষ্টিগুলো খেতে থাকে। মিষ্টিগুলো তাদের এতই ভালো লাগে যে তারা সমস্ত মিষ্টি খেয়ে বাক্সগুলো ফাঁকা করে দেয়। এই, আমরা তো সব মিষ্টি খেয়ে নিলাম, এবার কি হবে? তাড়াতাড়ি এই ফাঁকা মিষ্টিগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দে, তাড়াতাড়ি কর, বৌদি চলে আসবে না হলে।
কিছুক্ষণের মধ্যেই সেখানে মেঘনা চলে আসে। মেঘনা তাদের সবার জন্য সুজির হালুয়া বানিয়ে নিয়ে আসে, কিন্তু ইতিমধ্যেই তার 3 ননদ যেহেতু সমস্ত মিষ্টি খেয়ে বসে থাকে, তাই তাদের অন্য খাবার খাওয়ার ইচ্ছা করে না, কারণ তাদের পেট পুরোপুরি ভর্তি থাকে। সেই কারণে তারা মেঘনাকেই দোষারোপ করতে শুরু করে দেয়। ইস, তুমি গ্রাম থেকে এসে সবকিছু ভুলে যাচ্ছ তাই না? 3 দিনের জন্য গ্রামে থেকে এসে আবার গ্রামের গেও ভূত হয়ে গেছো। আমরা এসব হালুয়া টালুয়া খাই না, তুমি জানো না? সত্যি তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। তুমি আমাদের জন্য পাস্তা কিংবা চাউমিন বানাতে পারতে। এগুলো আমরা খাবো না। আচ্ছা ছাড়ো, তোমার বানানো হালুয়া তুমিই খেয়ে নেবে। এবার তুমি দেখাও তো তুমি বাপের বাড়ি থেকে কি কি এনেছো। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। এই দেখো, তোমাদের 3 জনের জন্য বাবা মা সালোয়ার কামিজ আর চুড়িদার পাঠিয়েছে। মা এগুলো নিজে পছন্দ করেছে। এ বাবা, এগুলো এরকম কাটা কেন? আমি তো বাড়ি থেকে ভালো জিনিস নিয়ে এসেছিলাম। থাক বৌদি, আর মিথ্যা নাটক করার কোনো দরকার নেই। তোমাদের যে কেনাকাটা করার মতো কোনো সামর্থ্য নেই, এটা আমরা ভালো করেই জানি। তাই তুমি নিশ্চয়ই এগুলো রাস্তা থেকে কুড়িয়ে এনেছো। আর রাস্তায় নিশ্চয়ই ভালো কোনো জিনিস পড়ে থাকে না। এ তোমরা কি বলছো? রাস্তাতে আবার এগুলো কখনো পাওয়া যায়? এগুলো তো একেবারে নতুন। আমার বাবা মায়ের কাছে টাকা থাকে না ঠিকই, সেই জন্য বাবা মা আমাদের গ্রামের মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে তোমাদের জন্য এই কেনাকাটাগুলো করেছে। কিন্তু এমন কিভাবে হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, বাদ দাও। তোমাদের মতো এরকম সস্তা চুড়িদার সালোয়ার কামিজ আমরা পরি না। আমরা মডার্ন জামা কাপড় পরতে ভালোবাসি। আচ্ছা, তুমি বললে বাপের বাড়ি থেকে মিষ্টি এনেছো। কই মিষ্টিগুলো দাও দেখি। আমাদের তো খিদে পেয়েছে, এখন মিষ্টিগুলো খেয়ে পেট ভরাই। এই শুনে মেঘনা মিষ্টির প্যাকেটগুলো তার ননদদের দিকে এগিয়ে দিতে যাওয়ার সময় লক্ষ্য করে যে মিষ্টির প্যাকেটগুলো পুরোপুরি ফাঁকা। এই দেখে মেঘনা প্রচন্ড পরিমাণে অবাক হয়। ছি বৌদি, তোমার লজ্জা করে না? তুমি তোমার বাপের বাড়ি থেকে ফাঁকা মিষ্টির বাক্স নিয়ে এসেছো, আবার আমাদেরকে বড় মুখ করে বলছো যে তুমি আমাদের জন্য মিষ্টি এনেছো। এবার আমরা পুরোপুরি শিওর হয়ে গেলাম যে তুমি এগুলো রাস্তা থেকেই কুড়িয়ে এনেছো, কারণ রাস্তার উপর এরকম ফাঁকা মিষ্টির প্যাকেট অনেক পড়ে থাকে। তুমি এগুলো ইচ্ছা করেই করেছো তাই না বৌদি? আমাদেরকে অপমান করার জন্য? তুমি কি মনে করেছো আমাদের কি খাওয়া হয় না, নাকি আমরা ভালো জামা কাপড় পরতে পারি না? তুমি আমাদের সঙ্গে এটা ঠিক করনি। দাদা বাড়িতে আসুক, আমরা সব বলবো। তোমরা বিশ্বাস করো, এগুলো কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। মেঘনার ননদরা কিছুতেই তার কথা শুনতে চায় না। তারা মেঘনাকে অনেক ছোট বড় কথা বলে অপমান করতেই থাকে। এভাবেই 2-1 দিন কাটে। একদিন মেঘনার 3 ননদ রাহুল, বিপ্লব এবং মনোজ নামে 3টি ছেলেকে বাড়িতে নিয়ে আসে। এই দেখে মেঘনা প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ কি, তোমরা কাদেরকে বাড়িতে নিয়ে এসেছো? এরা কারা? বৌদি, এরা হলো আমাদের বয়ফ্রেন্ড, আমাদের নতুন বয়ফ্রেন্ড। কদিন আগে এদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, তাই আমরা এদেরকে বাড়িতে নিয়ে এসেছি। আচ্ছা বৌদি, তুমি বয়ফ্রেন্ড মানে বোঝো তো, নাকি সেটাও বোঝো না? দেখো, এগুলো কিন্তু উচিত নয়। তোমরা এরকম ছেলেদেরকে বাড়িতে নিয়ে এলে পাড়াপড়শি কি বলবে? পাড়াপড়শি তোমাদের নামে আজে বাজে কথা বলবে, আর এতে করে আমাদের মান সম্মান নষ্ট হবে। দেখো, আমাদেরকে লেকচার দিতে আসবে না। এটা তোমাদের গ্রাম নয়, এটা শহর, আর আমাদের শহরে এসব সবকিছুই চলে। মেয়েরা নিজেদের বয়ফ্রেন্ডদেরকে বাড়িতে নিয়ে আসতেই পারে। যাও, এখন তুমি বেশি কিছু না বলে আমাদের জন্য ভালো ভালো খাবার বানিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, আমাদেরকে বিরক্ত করবে না বলে দিলাম। আচ্ছা, তোমরা যে তোমাদের বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসেছো, এটা কি তোমাদের দাদা জানে? ও, তুমি আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছো তাই তো? শোনো, এই ব্যাপারে দাদা কিছু জানে না। দাদা বাড়িতে নেই বলেই তো আমরা এদেরকে নিয়ে এলাম। আর তুমি বাড়িতে থাকো কিংবা না থাকো, তাতে তো আমাদের কিছু যায় আসে না। আর হ্যাঁ, এই ব্যাপারে দাদা যেন কিছু না জানে। দাদা যদি কিছু জানতে পারে, তাহলে আমরা 3 জনে মিলে কিন্তু তোমাকেই ফাঁসিয়ে দেব। আমরা বলবো দাদার অনুপস্থিতিতে তুমি তোমার প্রেমিকদের বাড়িতে নিয়ে আসো। এই শুনে মেঘনা ভয় পেয়ে যায়, তাই সে আর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে যায়। সারাদিন মেঘনা রান্নাঘরেই ব্যস্ত থাকে, কারণ তার 3 ননদ একের পর এক তাদের বৌদিকে খাবারের অর্ডার দিতেই থাকে। মিলি, সঙ্গীতা এবং কোয়েল তাদের বয়ফ্রেন্ডদের সঙ্গে সারাদিন জমিয়ে খাওয়া দাওয়া করে এবং আড্ডা মারে। রাত্রিবেলা ছেলেগুলো যে যার মতো বাড়িতে ফিরে যায়। পরের দিন তারা 3 বোন নিজের বয়ফ্রেন্ডদেরকে আবার বাড়িতে ডাকে। এরকম ভাবে প্রায় 1 সপ্তাহ চলতে থাকে। একদিন মেঘনা দেখে যে তার 3 ননদ এবং তাদের বন্ধুরা হাতে বড় বড় মদের বোতল নিয়ে বাড়িতে ঢুকছে। এই দেখে মেঘনা প্রচন্ড পরিমাণে অবাক হয়।
তোমরা এতটা বেয়াদব কিভাবে হতে পারো? তোমরা বাড়িতে মদ নিয়ে এসেছো, এখন তাহলে বাড়িতে বসে তোমরা মদ খাবে? হ্যাঁ খাবো। কেন, এটা কি তোমার বাড়ি যে তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে? আর আমাদের শহরে এলাকায় এসব মদ খাওয়া খুবই নর্মাল আর কমন ব্যাপার। শহরের সব ছেলে মেয়েরাই মদ খায়, কেউ লুকিয়ে খায় আর কেউ দেখিয়ে খায়। আজকে আমরা বাড়িতে পার্টি করব। তুমি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো, যাও তুমি নিজের ঘরে চলে যাও। আর আমরা কি করছি না করছি তুমি উকি মেরে দেখারও চেষ্টা করবে না। আমরা আজকে বাইরে থেকে খাবার কিনে এনেছি, তাই আমাদের জন্য আজকে তোমাকে রান্নাও করতে হবে না। যতক্ষণ আমাদের পার্টি চলবে ততক্ষণ তুমি আমাদের চোখের সামনেও আসবে না, যাও এখান থেকে। এভাবেই তারা মেঘনাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এদিকে তারা তিন বোন মদ খেতে ব্যস্ত হয়ে পড়ে। আসলে রাহুল, বিপ্লব এবং মনোজ তিনজনেই খুবই ভণ্ড এবং চালাক চতুর ছিল। তারা শুধুমাত্র নিজেদের অভিসন্ধির জন্য তিন বোনকে ফাঁসিয়েছিল। আজকে তারা চালাকি করে তিন বোনকে অতিরিক্ত পরিমাণে মদ খাওয়ায়। এর ফলে তারা তিন বোন নেশার ঘোরে আসক্ত হয়ে পড়ে, এমনকি তাদের নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতাও থাকে না। এই সুযোগে ছেলেগুলো তিন বোনের সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করে। আজকে ভালো সুযোগ পেয়েছি, চল আমাদের তো পার্টি রেডি আছে। এদের তিন বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আজকে বিক্রি করে দেবো, আর আমরা অনেক টাকা পাবো। এই যে মামনিরা, চলো আমাদের সঙ্গে, চলো তোমাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যাবো। ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমরা তোমাদের সঙ্গে যাব না, ছেড়ে দাও আমাদেরকে। রাহুল, বিপ্লব এবং মনোজ নেশায় আচ্ছন্ন তিন বোনকে বাড়ি থেকে নিয়ে চলে যাবে এমন সময় সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। আসলে রাহুল, বিপ্লব এবং মনোজ যখন লিপি, সঙ্গীত এবং কোয়েলকে বিক্রি করে দেবার প্ল্যানিং করছিল, তখন মেঘনা তাদের সব কথা শুনতে পায়। তাই বেশি দেরি না করেই মেঘনা তখনই বাড়িতে পুলিশ ডাকে। পুলিশ এসে রাহুল, বিপ্লব এবং মনোজকে গ্রেপ্তার করে। এই ঘটনার ফলে মেঘনার তিন ননদ তাদের ভুল বুঝতে পারে। তারা তাদের বৌদির কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আমাদেরকে ক্ষমা করে দাও বৌদি, আজকে যদি তুমি না থাকতে তাহলে আমাদের জীবনটা একেবারে নষ্ট হয়ে যেত। তোমার সঙ্গে এত অন্যায় করেছি আমরা, তবুও তুমি আজকে আমাদের রক্ষা করলে। তোমার সঙ্গে আমরা আর কখনো খারাপ ব্যবহার করব না। আমরা তিন ননদ আমাদের একমাত্র বৌদির সঙ্গে মিলেমিশে থাকবো। সীমা, রেখা এবং জয়া তিন যা ছিল। তারা তিনজনেই যেমন সুন্দর রান্না করতে পারত, তেমনই সুন্দর খেতেও পারত। তাদের খাওয়ার ধরন দেখলে যে কোনো সুস্থ মানুষের বুক কেঁপে ওঠে। তারা তিনজনেই একেবারে পাল্লা দিয়ে খাবার খায়। সকালের খাবার সীমা বেশি খেলে রেখা দুপুরের খাবার বেশি খায়, আর জয়া রাত্রের খাবার। প্রত্যেকদিন তাদের বাড়িতে এই একই জিনিস চলতে থাকে। তাদের তিন জায়ের মধ্যে অন্য কোনো কারণে কোনো রকমের রেষারেষি না থাকলেও এই খাবার নিয়ে রেষারেষি করেই তাদের তিনজনের দিন কেটে যায়। আজকে সকালবেলা কি রান্না হবে রে? অনেকদিন ধরে লুচি আর সাদা আলুর তরকারি খেতে ইচ্ছা করছে। আজকে সকালে ওটা করলে কেমন হয়? আমি তরকারি আর লুচিটা না হয় বানিয়ে দেব। তা তো বানাবেই, কারণ সবচেয়ে বেশি তো তুমিই খাবে। আর এতগুলো লোকের লুচি বানাতে কত ময়দা মাখতে হবে বলো তো? তারপরে অতগুলো লুচি বেলতেও তো হবে। তুই খাটতে পারবি না বলে আমি আমার পছন্দের খাবার খেতে পারবো না? বেশি খাটনি তো আমারই হবে। আমি লুচিও ভাজবো, তরকারিও বানাবো, আর তুই শুধু ময়দা মেখে লেচি বানাতে পারবি না? ঘুম থেকে উঠেই খাবার নিয়ে এরকম রেষারেষি করো না তো। ময়দাটা না হয় আমি মেখে দেবো, আর লেচিও আমি কেটে দেবো। মেজদি ভাই লুচিগুলো বেলে দেবে, আর বর্দি ভাই সেগুলো ভেজে নেবে। সবাই মিলে কাজ করলে তবেই না মজা। তোর কথা শুনে মনে হচ্ছে তোরও সকালবেলা লুচি খেতে ইচ্ছা হয়েছে। তবে একটা জিনিস মনে রাখিস, সকালের খাবার কিন্তু আমি বেশিটা খাবো। সবাই যদি 10টা লুচি খায়, আমি 30টা খাবো। সকালবেলার খাবারে কিন্তু আমাকে টেক্কা দিতে আসবি না তোরা। আমার লুচি খেতে ইচ্ছা করেছে ঠিকই, কিন্তু এই সকালবেলার ব্রেকফাস্টে 20-25টা লুচি খাওয়ার ইচ্ছা আমার হয়নি। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিজেদের মধ্যে আলোচনা করতে করতেই তারা সকালবেলার খাবার বানাতে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যে তাদের রান্নাও সম্পূর্ণ হয়ে যায়। এক এক করে তারা সবাইকে খাবার পরিবেশন করে দিতে থাকে। তাদের পরিবারের বাকি সদস্যরা কেউ 5টার বেশি লুচি খেতেই পারে না। এদিকে তিন বউ নিজেদের জন্য 10টা-15টা করে লুচি বানিয়ে রাখে। তারা বাড়ির বাকি কারোর সঙ্গে খেতে বসে না দেখে সবাই খুবই অবাক হয়। সীমার স্বামী রাকেশ সবাইকে অনেকবার তাদের সঙ্গে খেতে বসতে বললেও কেউ তার কথা শোনে না। ও এমন কিছু নয়, আসলে তোমাদের সবার জন্য লুচি বানিয়ে আমাদের জন্য তো লুচি এখনো বানানোই হয়নি। তোমাদের খাওয়া হয়ে গেলে তবে আমরা তিনজনে নিজেদের জন্য লুচি বানাবো। তাই বলো? আমি তো ভাবলাম বেশি খাবে বলে হয়তো লজ্জায় আমাদের সামনে খেতে বসতে পারছো না।
না না দাদা, এমন কিছু নয়। আপনারা 5টা 6টা খেলে আমরা ওই 10টা 12টা খাবো। এইটুকুর জন্য আর কি লজ্জা পেতে হয়? আপনারা খেয়ে নিন, আমরা একটু পরেই খেতে বসবো। তোমরা না হয় 10টা খাবে, কিন্তু আমার স্ত্রী যে সকালের খাবার বেশি খাই সে কটা লুচি খাবে শুনি? তাকে তো 10টার বেশি খেতেই হবে, কি তাই তো সীমা? সীমা রাকেশের কথার কোনো উত্তর না দিয়েই রান্নাঘরে চলে যায়। এই ঘটনা তাদের বাড়িতে নতুন কিছু নয়। শুধু তাদের বাড়িতে কেন, কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলেও তারা এমনটাই করে। তাদের খাওয়া দেখে নিমন্ত্রিত লোকজনও রীতিমতো ঘাবড়ে যায়। এই কারণে অনেকে তাদের অনেক রকম ভাবে অপমানও করে। তাই তারা কোনো রকমের অনুষ্ঠানে যাওয়া একেবারেই পছন্দ করে না। তবে একদিন তাদের এক অত্যন্ত কাছের আত্মীয় সুধা দেবীর ছেলের বিয়ের অনুষ্ঠানে তাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়। সেখানে গিয়ে তারা 3 জনে একসঙ্গে খেতে বসে। তোমাদের এখানে যা যা রান্না হয়েছে সব গামলাই করে করে এনে আমাদের টেবিলে রেখে যাও। বারবার ডেকে ডেকে খাবার চাইতে কিন্তু আমাদের একদম ভালো লাগে না। কিন্তু এইভাবে খাবার দেওয়া তো আমাদের ক্যাটারিং সার্ভিসের নিয়ম নেই। আপনারা যতবার ডাকবেন আমি ততবার আসতে রাজি আছি, কিন্তু এইভাবে খাবার রাখতে পারবো না। আমরা ছেলের বাড়ির লোক, আমরাই তোমাদের টাকা দিয়ে কাজ দিলাম, আর তোমরা আমাদেরই এভাবে ছোট করছো। যেটা বলা হয়েছে সেটা করো। এক কথা বারবার বলতে কিন্তু আমাদের ভালো লাগে না। কিন্তু ম্যাডাম, এমনটা তো হয় না। আপনাদের দেখলে বাকি অতিথিরাও যদি আবদার করে থাকে তাহলে কি হবে বলুন তো? আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমি কিছুতেই এটা করতে পারবো না। এই বলে রাজু সাথে সাথে সেখান থেকে চলে যায়। ভাবলাম এখানে এসে শান্তি করে পেট ভরে খেতে পারবো, কারণ সুধা কাকিমা আমাদের খুব কাছের লোক। আর এখানেও এমন হলো, এবার 1 পিস বেশি মাংস নেওয়ার জন্য এদের আমাদের টেবিলের দিকে আগমনের জন্য অপেক্ষা করতে হবে। ধুর ধুর, 1 পিস কেন নিবি? ওরা যখনই আসবে একেবারে 10-12 পিস নিয়ে নিবি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেঁকাতেই হবে। সীমার কথাতে তারা সবাই রাজি হয়ে যায়। ক্যাটারিং এর ছেলেগুলো এরপর খাবার দিতে আসলে তারা একেবারে 10 পিস মাছ, 12 পিস চিকেন, আরো 8-10টি মটন নিতেই থাকে। এরকম একবার হওয়ার পর ক্যাটারারের লোকজন অন্য টেবিলে গেলেও তারা কিছুতেই আর সীমাদের টেবিলের সামনে যায় না। সীমা তাদেরকে বারবার করে ডাকলেও তারা না শোনার ভান করে থাকে। 3 বউ বাধ্য হয়ে তাদের কাছে যা আছে সেই খাবার খেয়ে উঠে পড়ে। কিছুক্ষণ পরে তারা নিজেদের বাড়িতে ফিরে আসে। আজ বিয়ে বাড়ির খাবার খেয়ে একদম মন ভরেনি। সুধা কাকিমা ছেলের বিয়েতে গিয়ে যে এমন হবে আমি ভাবতেও পারিনি। কেন, কি হয়েছে? খেতে পারিনি কেন? শরীর খারাপ হচ্ছিল নাকি? না না, ওই ক্যাটারিং এর ছেলেগুলো একবার খাবার দিয়ে তারপর তো আর এলোই না। কতবার ডাকলাম জানো, পাত্তাও দিল না। মনে হচ্ছিল ফেরার আগে ওদের নামে নালিশ করে যায়। কিন্তু ছোট ছোট ছেলেদের চাকরি খেয়ে আমার কি লাভ হতো বলতো, তাই আর কিছু বলিনি। আমি তো খেতে বসে কতবার ডাকলাম, কই আমার সাথে তো এরকম হয়নি। তোমরা একবারই নিশ্চয়ই অনেকটা করে খাবার নিয়েছিলে। কত কত নিয়েছিলে একবার শুনি? কোথায় আর বেশি খেতে পারলাম? 20 পিস মতো মটন, চিকেন 25টা, আর ওই মাছটা ধরো 10-12 পিস মতো। এর বেশি তো কিছুই খাইনি আমি। রাকেশ সীমার কথা শুনে হা করে তার দিকে তাকিয়ে থাকে। সে কি বলবে বুঝে উঠতে পারে না। এ বাবা, তোমরা সবাই এত কম খেয়ে বাড়ি ফিরে এলে? আহারে, এখন আবার খিদে পেয়েছে নিশ্চয়ই। কি খাবে বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রাকেশের কথা শুনেই হঠাৎ দরজার পিছন থেকে রেখা এবং জয়া বেরিয়ে আসে। আমার জন্য 1 কেজি মিষ্টি দই আর 10টা সন্দেশ নিয়ে আসবে দাদা প্লিজ। আমি বেশি কিছু চাই না, আমাকে শুধু এই 20-30টা মতো রসগোল্লা এনে দিলেই হবে। গরম গরম রসগোল্লা। এই সময় আবার নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যাচ্ছে, ওটা ভেবেই তো আমি নিজের লোভ সামলাতে পারছি না। রাকেশ তাদের কথার উত্তরে কি বলবে বুঝে উঠতে পারে না। তবে সে এইটুকু বুঝতে পারে যে এবার তাকে এই খাবারগুলো এনে দিতেই হবে। এই 3 পেটুক বউয়ের হাত থেকে তার আর রেহাই পাওয়া সম্ভব নয়। এভাবেই দিন কাটতে থাকে। তাদের 3 জনের খাওয়া দাওয়া কমার বদলে যেন বাড়তেই থাকে। প্রত্যেকদিন তারা এত এত পরিমাণে খাবার খায় যে আগে তাদের যেই রেশনে প্রায় 2 মাস চলে যেত, এখন সেই রেশনে 10 দিনও কাটে না। এমনকি পাড়ার লোকজনও 3 বউকে নিয়ে খুবই হাসাহাসি করে, কিন্তু এতে তাদের কারোরই কিছু এসে যায় না। জানো দিদি ভাই, আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা নতুন খাবারের দোকান খুলেছে। ওখানেই 1 সপ্তাহে বুফে সিস্টেমে খাবার খাওয়ানো হচ্ছে। অর্থাৎ তুমি 500 টাকা দিয়ে এন্ট্রি করে রেস্টুরেন্টে ঢুকলে রেস্টুরেন্টে থাকা সমস্ত খাবার যত খুশি খেতে পারবে, তাও আবার 1 ঘন্টা ধরে। চল তাহলে আজকে যাই। অনেকদিন হয়ে গেল রেস্টুরেন্টের খাবার খাই না। এক একটা খাবারের যা দাম আর যে অল্প পরিমাণে দেয়, তাতে তো মন পেট কিছুই ভরে না, অথচ পকেটটা ঠিক খালি হয়ে যায়। তাহলে আমি যাই, আরো বেশ কিছুক্ষণ একটু এক্সারসাইজ করে নি।
তাহলে আরো খিদে পেয়ে যাবে আর আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে প্রাণ মন ভরে খেতে পারবো। তবে জানো, আমার যেই বান্ধবী আমাকে ওই রেস্টুরেন্টের খবর দিল, সে আরো একটা এমন কথা বলল যেটা আমার বেশ অদ্ভুত লেগেছে। কি কথা? আমাদেরও বল। ওই রেস্টুরেন্টের কর্মচারীরা ইচ্ছা করে গ্রাহকদের বেশি করে খাবার পরিবেশন করে, যাতে গ্রাহকদের প্লেটে থাকা খাবার শেষ করতেই তাদের 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। আর 1 ঘন্টার বেশি লাগলেই পরবর্তী 1 ঘন্টার জন্য আবার 500 টাকা দিতে হয়। এভাবে ওরা অনেককেই ঠকিয়েছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এবার তাহলে সত্যি সত্যি একটু ভালো করে কসরত করতে হবে, যাতে এই রেস্টুরেন্টে গিয়ে 5 ঘন্টার খাবার 1 ঘন্টায় খেতে পারি। সে তো খাবই, এত বড় সুযোগ কি হাতছাড়া করা যায়? কত খাবার একসঙ্গে খেতে পারবো ভেবেই তো আমার জিভে জল চলে আসছে। এভাবেই তারা রেস্টুরেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা নিজেদের সমস্ত কাজ সেরে নতুন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তারা প্রত্যেকে 500 টাকা দিয়ে এন্ট্রি করে। 3 জনকে একসঙ্গে ঢুকতে দেখে রেস্টুরেন্টের মালিক তো খুবই খুশি হয়। দিনের শুরুটা বেশ ভালোই হলো বলতে হয়। 3 জন মহিলা এসেছে, দেখে তো মনে হচ্ছে এরা অতি সাধারণ, বেশি খেতেও পারবে না হয়তো। 3 জনের টাকা দিয়ে 1 জনের খাবার খেতে পারবে কিনা সন্দেহ আছে। এরকম চলতে থাকলে আমার ব্যবসা তো দুদিনেই দাঁড়িয়ে যাবে। তা যা বলেছেন, আমরা মেয়েরা অত বেশি খেতে পারি না। কেউ কেউ পারে, তবে বেশিরভাগই পারে না। আর এদের চেহারা দেখে মনে হচ্ছে এরা আমাদের রেস্টুরেন্টে 2-3টা আইটেমও ঠিক করে খেতে পারবে না। এবার তুমি যাও, ওনাদের সাহায্য করো, আর দেখবে ওদের খাবার খেতে খেতে যেন 1 ঘন্টার বেশি লেগে যায়। তাহলে পরের 1 ঘন্টার জন্য আবার 500 টাকা করে নিতে পারবো। অমল বাবুর কথা শুনে রেশমি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তারা এখনো জানে না তাদের মুখের এই হাসি কয়েক মুহূর্তের মধ্যেই একেবারে উদাও হতে চলেছে। রেশমি 3 বউকে সাহায্য করতে গেলে তারা রেশমির থেকে কোনো সাহায্যই নেয় না। তারা প্লেটে একটার পর একটা খাবার নিজেরাই তুলতে থাকে। রেশমি এবং অমলবাবু দুজনেই এটা দেখে খুবই খুশি হয়। সীমা, রেখা আর জয়া প্লেটে যা যা খাবার তুলেছে তা শেষ করতে তাদের কম করে 1.5 ঘন্টা সময় তো লাগবেই। 3 জন কাস্টমারের থেকে 3000 টাকা রোজগার করতে পারবে ভেবে অমলবাবু খুবই খুশি ছিল। কিন্তু 10 মিনিটের মধ্যে সে দেখে সীমা, রেখা আর জয়ের প্লেট একেবারে খালি, আর তারা আবার নতুন করে খাবার নিচ্ছে। ম্যাডাম, আপনাদের সব খাওয়া হয়ে গেল? আপনারা কিছু নষ্ট করেননি তো? কারণ এখানে আমরা গ্রাহকদের প্রাণ ভরে খেতে দিই, যাতে কোনো খাবার নষ্ট না হয়, তাই জিজ্ঞাসা করছি। আমরা খাবার নষ্ট করব? এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমরা আগের প্লেটের সব খাবার শেষ করে ফেলেছি, তাই তো আবার নতুন করে খাবার নিচ্ছি। এই কথা শুনে রেশমির মুখ একেবারে কাচুমাচু হয়ে যায়। 3 বউ আবার খাবার নিয়ে নিজেদের প্লেট ভরিয়ে ফেলে, আর সেটাও প্রায় 10 মিনিটের মধ্যে তারা শেষ করে ফেলে। তারা 3 জনের রেস্টুরেন্টে প্রায় অর্ধেক খাবার শেষ করে দিয়েছে দেখে ম্যানেজার অমলবাবু তাদের সঙ্গে কথা বলতে বাধ্য হয়। এটা কিন্তু আমাদের রুলস নয় ম্যাডাম। আপনারা আমাদের রেস্টুরেন্টের নিয়ম ভাঙলে আপনাদেরকে বেশি টাকা দিতে হবে, এটা জানেন তো? কি নিয়ম ভেঙেছি শুনি? এখনো তো 1 ঘন্টা হয়নি, এখনো প্রায় 20 মিনিট বাকি। 500 টাকা দিয়ে 1 ঘন্টা খেতে পারবো, এটাই তো আপনার রেস্টুরেন্টের নিয়ম। আমরা তো এই নিয়মটা ভাঙিনি। কিন্তু কোথাও তো এটা লেখা নেই যে আপনি যতবার ইচ্ছা নিজের প্লেট এখানে থাকা সমস্ত খাবার দিয়ে ভরতে পারবেন, আর এইভাবে আমাদের রেস্টুরেন্টে সব খাবার শেষ করে দিতে পারবেন। আচ্ছা, আর আপনারা যে চালাকি করে লোকজনকে খাবার দিতে দেরি করেন, যাতে তাদের 1 ঘন্টা পেরিয়ে গেলে আপনারা আবার পরের 1 ঘন্টার জন্য 500 টাকা নিতে পারেন, সেটা আপনাদের নিয়মের মধ্যেই পড়ে, তাই তো? আপনারা চালাকি করলে সেটা ব্যবসা, আর আমরা চালাকি করলে সেটা নিয়ম ভাঙা। নতুন রেস্টুরেন্ট খুলে এভাবে লোক ঠকাতে শুরু করে দিয়েছেন। এরকম করলে কেউ আসবে না আপনাদের রেস্টুরেন্টে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি এরকম আর কখনো করব না। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আর আপনারা খাবেন না প্লিজ। এই বুফের জন্য তৈরি করা খাবার আমাদের কাছে এইটুকুই আছে, সব শেষ হয়ে গেলে পরের গ্রাহকরা এসে ফিরে যাবে। আমাদের পেট তো এখনো ভরেনি, আর এখনো তো 1 ঘন্টাও হয়নি। 1 ঘন্টা হয়ে যেতে দিন, আমরা চলে যাব। এই শুনে অমলবাবুর আর কিছু বলার থাকে না। সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 পেটুক বউয়ের খাওয়া দেখতে থাকে, আর তারা 3 জনে মন প্রাণ ভরে আনন্দ করে খাবার খেতে থাকে।